যে যারা বিগত সময় ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, যারা সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে, তাদেরকে প্রত্যেককে আইডেন্টিফাই করতে হবে। কারণ এদেরকে যদি আইডেন্টিফাই না করে, নির্মূল না করেন, আমি কথা চ্যালেঞ্জ করে যাচ্ছি, কিছুদিন পরে আবার যিনি ক্ষমতায় আসবেন তিনিও ফ্যাসিস্ট হয়ে উঠবেন। কারণ এই সহায়ক শক্তি প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিজম টিকিয়ে রাখে আপনি নতুন নতুন বয়ান দিবেন, নতুন নতুন নয়া স্বরূপ আবিষ্কার করবেন, এটা কোনোদিন সম্ভব না, এটা কোনোদিন বাস্তবসম্মত নয়। এজন্য এই বিষয়গুলো নিয়ে আসা দরকার। সর্বশেষ বলবো, জুলাই আন্দোলনে আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, কাউকে ক্ষমতায় নিয়ে আসার জন্য নয়, আবার কাউকে ক্ষমতা থেকে সরানোর জন্য নয়, বরং এই রাষ্ট্রের একটা আমূল পরিবর্তনের জন্য। আমরা চাই এই বিপ্লবের মধ্য দিয়ে এবং এই স্যাক্রিফাইসের মধ্য দিয়ে এই রাষ্ট্রের একটা আমূল পরিবর্তন হবে, যেখানে ভবিষ্যতে কেউ কোনোদিন ফ্যাসিস্ট হইতে চাইলেও তাকে সুযোগ দেওয়া হবে না। একটি দলের মহাসচিব বললেন বাংলাদেশে দক্ষিণপন্থার উদ্ভব হচ্ছে। এটা কিন্তু একটি খতরনাক কথা। দক্ষিণপন্থার যদি উদ্ভব হয়ে থাকে, বাংলাদেশের মানুষ যদি সিজদার মাধ্যমে খুনি ফেসিনাকে বিদায় করতে পারে, আপনাদের সমস্যা কোথায়? আমরা দেখতে পাচ্ছি একটি দল যখন জঙ্গিবাদের তকমা দিয়ে বাংলাদেশের মানুষকে নির্যাতন চালিয়েছিল, নতুনভাবে আবার কিভাবে দক্ষিণ পন্থা দেখিয়ে, জুজুর ভয় দেখিয়ে আবার মুসলমানদের উপরে নির্যাতন চালাতে পারে, সেই ব্যবস্থা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। ভবিষ্যতের পথরেখা তারা তৈরি করছে। আমরা বলতে চাচ্ছি, বাংলাদেশে যারা জুলাই গণ অভ্যুত্থানের শহীদ, যারা আহত, তারা ডান বাম বুঝে না। আমরা পৃথিবীতে বাংলাদেশের উত্থান চাই। বাংলাদেশের মানুষ যেমন, বাংলাদেশের কৃষ্টি, কালচার, ভ্যালুজ যেমন থাকবে, সেভাবেই ভবিষ্যতে বাংলাদেশের উত্থান হবে। বাংলাদেশের উত্থান দক্ষিণ এশিয়াতে কেউ রুখে দাঁড়াতে পারবে না। আমাদের সহযোদ্ধা অনেকেই ভারতে যারা রয়েছেন, ওমর খালিদ, শারজিল ইমাম থেকে শুরু করে যারা শাহিনবাগ মুভমেন্ট করেছেন, জেএনইউ মুভমেন্ট করেছেন, ইতিপূর্বেও আমরা তাদের মুক্তি দাবি করেছি। ভবিষ্যতে যে লড়াইটা হবে, সে লড়াইয়ে আমরা মনে করি ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, টেন্ডারবাজের বিরুদ্ধে, এগুলোর মধ্যে যারা সৎ সচেতন ব্যক্তিবর্গ রয়েছেন, তাদের মধ্যে একটি ঐক্য সৃষ্টি হবে এবং রাজপথে তীব্র লড়াই হবে। যারা সন্ত্রাস, চাঁদাবাজ, যারা জুলুম করবে, জালেম হিসাবে আবির্ভূত হবে, আমরা মুসলিমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ ভবিষ্যতে বাংলাদেশে একটি ইউনিটি বা ঐক্যের জায়গায় প্রতিষ্ঠা হবে। আমরা হতাশ হয়েছি, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের এজেন্ডা ছিল, তাদের রাজনৈতিক দলের শহীদ কতজন, আহত কতজন, এই কম্পিটিশনে ব্যস্ত ছিল, সেই প্রচার, সেই সম্প্রচারে ব্যস্ত ছিল। তার ব্যতিক্রম আজকে বাংলাদেশ জামাত ইসলামী করেছে। আপনারা দেখেছেন যে এর আগে বাংলায় 10টি খণ্ড প্রকাশ করেছে, আজকে 12টি খণ্ড বাংলা, ইংলিশ এবং আরবিতে প্রকাশ করেছে একসাথে। সবগুলো খণ্ডে শহীদদের সংরক্ষণ করা, শহীদদের একদম র ডেটা, তাদের সার্টিফিকেট, তাদের এনআইডি, তাদের একাডেমিক কার্ড, অন্যান্য তথ্য, শহীদ হওয়ার তথ্য, ডেথ সার্টিফিকেট, সব কিছু সংরক্ষণ করে ফিল্ড লেভেল থেকে এগুলো নিয়ে এসে প্রকাশ করাটা রাষ্ট্রের দায়িত্ব ছিল। সে জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী নিশ্চয়ই দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। আজকের এই জাতীয় সেমিনারে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অন্যতম ছাত্র সংগঠনের ভূমিকায় যারা নেতৃত্ব দিয়েছেন, মেধাবীদের ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত প্রিয় কেন্দ্রীয় সভাপতি, মেধাবী ছাত্রনেতা জনাব জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম এখন বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত পঙ্গুত্ব বরণকারী ভাই এবং বোনেরা, সাংবাদিকবৃন্দ, সুধীমণ্ডলী, আজকের এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি বিশেষভাবে স্মরণ করছি যারা জুলাই এবং আগস্টে জীবন দিয়ে, রক্ত দিয়ে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদকে নির্মূল করার একটি যাত্রা শুরু করে দিয়েছেন এবং আজকের এই চমৎকার আয়োজন আমরা স্বাধীনভাবে আমরা করতে পারছি। আমরা আমাদের মতগুলো, কথাগুলোকে ভয়হীন, দ্বিধাহীনভাবে বলতে পারছি, যাদের রক্তের বিনিময়ে শেষ শহীদদের শাহাদাতের মর্যাদা কামনা করছি। যারা আহত পঙ্গুত্ববরণ অবস্থায় আছেন, আমরা তাদের জন্য বিশেষভাবে দোয়া করছি, আল্লাহ যেন সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন, আল্লাহুম্মা আমিন। আমি শুরুতেই বাংলাদেশ জামাত ইসলামীকে ধন্যবাদ জানাতে চাই ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে। চমৎকার একটি কাজ আপনারা করেছেন, বিশেষত
শহীদদের উপর যে স্মারক বের করেছেন সেটিকে 3টি বৈদেশিক ভাষায় ওনারা ট্রান্সলেশন করেছেন এবং এটার ওয়েবসাইটের মাধ্যমে পুরো পৃথিবীবাসীর কাছে সেটা উন্মুক্ত করেছে। এটা অসাধারণ একটা কাজ হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে। আশা করছি এটার উত্তম যাজা বাংলাদেশ জামাত ইসলামী সহ যারা এটার সাথে লজিস্টিক সাপোর্ট দিয়েছেন, কলা কৌশলী ছিলেন, আমরা সকলের জন্য দোয়া করছি, আল্লাহ উত্তম প্রতিদান দান করুন, আমিন। আজকের প্রবন্ধে জুলাইয়ের প্রত্যাশা, প্রাপ্তি এবং করণীয় বিষয়ে চমৎকার তথ্য উপাত্তর ভিত্তিতে নিয়ে এসেছেন। বিগত সময়ে ফ্যাসিস্ট আমলের ঘটনার প্রবাহগুলো এবং জুলাই আন্দোলন, কোটা আন্দোলন থেকে শুরু করে এক দফা আন্দোলন এবং ফতেহ গণভবন পর্যন্ত চমৎকারভাবে তথ্যগুলো নিয়ে এসেছেন এবং কিছু প্রত্যাশা প্রাপ্তির কথা বলেছেন। আমি সবগুলোর সাথেই একমত পোষণ করছি এবং খুবই চমৎকার হয়েছে সেগুলো। পাশাপাশি কয়েকটি ভিন্ন প্রেক্ষাপট আমি একটু নিয়ে আসতে চাই। প্রথমত হচ্ছে, এই প্রবন্ধে আমরা আদর্শিক কোনো ভিত্তির সংজ্ঞায়ন অথবা স্বীকৃতির পাইনি। জুলাই আন্দোলন একটা আদর্শিক ভিত্তি ছিল। আপনারা মনে করবেন না যে আন্দোলন হঠাৎ করে হয়ে গিয়েছে অথবা কোটার জন্য একটা দেশের, রাষ্ট্রের সকল শ্রেণী পেশার মানুষ জীবন দিতে নামে, এটা পৃথিবীর কোথাও হয়নি। এখানে একটা আদর্শিক ভিত্তি ছিল। সবচেয়ে বড় যে ভিত্তিটা ছিল, এখানে ন্যায়ের পক্ষে সবাই অবস্থান নিয়েছে, বৈষম্যের বিরুদ্ধে সবাই অবস্থান নিয়েছে, জালেমের বিপক্ষে, মাজলুমের পক্ষে সবাই অবস্থান নিয়েছে। এই বিষয়গুলোর আদর্শিক সংজ্ঞায়ন প্রয়োজন। এখানে আপনি প্রত্যেককে পাবেন যে তারা শাহাদাতের তামান্না নিয়ে সেখানে গিয়েছিল। আজকের এই শাহাদাতের তামান্নার শিক্ষা কোথায় থেকে পেয়েছে মানুষ? আপনি নিঃসন্দেহে সেই সময়ের চিত্রগুলো, ভিডিওগুলো এখনও যদি আপনি দেখেন, পাবেন যে একদিকে গোলাগুলি হচ্ছে, রক্ত যাচ্ছে, জীবন দিচ্ছে, আর একদিকে আজান হচ্ছে, মুয়াজ্জিন ইকামত দিচ্ছে, সবাই নামাজে দাঁড়িয়ে যাচ্ছে। কোথায় পেয়েছে এই শক্তি সেখানে? আজকে আমাদেরকে এই আদর্শিক সংজ্ঞায়নটা সবার আগে ঠিক করতে হবে। এই জাতিসত্তার একটা ইতিহাস রয়েছে, একটা সমৃদ্ধ ইতিহাস রয়েছে। লড়াই সংগ্রাম, রক্তের উপর দিয়ে জাতি দাঁড়িয়েছে, কিন্তু আমাদেরকে বারবার আমাদের সে লড়াই সংগ্রামগুলো, আমাদের স্বাধীনতাকে বুলণ্ঠিত করা হয়। একটা শ্রেণী পেশা এখানে দাঁড়িয়ে যায়, একটা বুর্জোয়া শ্রেণী এখানে দাঁড়িয়ে যায়, কিছু ব্যক্তি তাদের পুরাতন স্ট্রাকচার দিয়ে আবার ফ্যাসিজম কায়েম করে, আবার রক্ত দেয়, আবার ফ্যাসিজম কায়েম করে। আমরা চাই যে এই জাতিসত্তার যে শিকড়ের সন্ধান, সেই সংজ্ঞায়নের মধ্য দিয়ে এটা একটা আদর্শিক ভিত্তি স্থাপিত হবে ইনশাল্লাহ। এখানে স্যাক্রিফাইসের দৃশ্যগুলো আপনাদের মনে আছে। একজন ভাই শহীদ হয়ে যাচ্ছেন, আরেকজন শহীদ হবেন, এরপরও তিনি ওনাকে কোলে করে নিয়ে এসে হসপিটালে নিয়ে যাচ্ছেন। তিনি জানেন যে হসপিটালে গেলে ওনাকে গ্রেপ্তার করবেন, এরপরও তিনি গিয়েছেন। সেখানে যখন আমরা লড়াই সংগ্রামে লিপ্ত ছিলাম, পানি নিয়ে আসা হয়েছে, খাবার নিয়ে আসা হয়েছে, খুবই সামান্য, কিন্তু তিনি নিজে না খেয়ে বলা হয়েছে আমার অপর ভাইকে দিন। একজন আহত হয়েছে, তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়ার জন্য সবাই ধরাধরি করে নিয়ে যাচ্ছিল, তিনি বলছেন আমাকে নিয়ে টেনশন করতে হবে না, আপনারা আন্দোলনে সবাইকে নিয়ে টেনশন করুন, তাদেরকে এগিয়ে যান। এটা তো আমাদেরকে ইসলামী আন্দোলনের, ইসলামের ইতিহাসের জিহাদের কথাগুলো স্মরণ করিয়ে দেয়। পানি নিয়ে আসা হয়, একজন আরেকজনকে স্যাক্রিফাইস করতে করতে সবাই শহীদ হয়ে যায়। এই আদর্শিক ভিত্তির বিষয়গুলো আমি রাজনৈতিক নেতৃবৃন্দ সহ আজকের এই প্রবন্ধকে প্রতি আমি অনুরোধ করব। সেকেন্ড যে বিষয়টা বলবো, এই আন্দোলন শিক্ষার্থীদের দ্বারা শুরু হয়েছে, এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নাই। যদিও শিক্ষার্থী শুরু হয়েছে, পরবর্তীতে সবাই সেখানে অংশ নিয়েছে, কিন্তু আজকে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থীদের জন্য কি উদ্যোগ নিয়েছে সরকার? কোনো উদ্যোগ নেয়নি। একটি এতগুলো সংস্কার কমিশন হয়েছে, একটা শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হয় নাই। আজকে শিক্ষার্থীরা একটা মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে। তারা তাদেরকে ভাই হারিয়েছে, বন্ধুকে হারিয়েছে, রক্তাক্ত সে চেহারাগুলো এখনো চোখের সামনে ভাসছে। আপনি তাদের ট্রমা ঠিক করার জন্য তো কোনো উদ্যোগ নেন নাই সরকার। তাহলে আজকে এই প্রবন্ধে এই বিষয়গুলো আসা দরকার ছিল। আমাদের এই জাতিসত্তার বিকাশের জন্য এখানে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষের সাথে সাধনার পাশাপাশি নৈতিক মূল্যবোধের সমন্বয়ে একটি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে, এই দাবি আমি উপস্থাপন করছি। তৃতীয় যে বিষয়টা বলতে চাই সেটা হলো, আমাদের অসংখ্য ভাইয়ের ঘুম রয়েছে। ঘুম অবস্থায় এখানে অনেকে ফিরে এসেছেন, অনেকে লাশ হয়ে ফিরে এসেছেন। ইসলামী ছাত্র শিবিরের 7 জন ভাই এখনো ফিরে আসে নাই। এটা নিয়ে তো কোনো সিদ্ধান্ত আজকে 1 বছর পরে নিতে পারেন নাই রাষ্ট্র। হয়তো তাদেরকে ফিরিয়ে নিয়ে আসেন, অথবা অন্তত এই ঘোষণাটা দেন যে তারা দুনিয়াতে বেঁচে নাই। এই কাজটা তো 1 বছরে আপনারা করতে পারেন না, আমরা তাদের পরিবারের কাছে কি জবাবটা দেই? এই বিষয়গুলো প্রবন্ধে আসা দরকার ছিল। চতুর্থ বিষয়টা শেষ করে আমি বলছি যে যারা বিগত সময় ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, যারা সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে, তাদেরকে প্রত্যেককে আইডেন্টিফাই করতে হবে। কারণ এদেরকে যদি আইডেন্টিফাই না করে, নির্মূল না করেন, আমি কথা চ্যালেঞ্জ করে যাচ্ছি, কিছুদিন পরে আবার যিনি ক্ষমতায় আসবেন তিনিও ফ্যাসিস্ট হয়ে উঠবেন। কারণ এই সহায়ক শক্তি প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিজম টিকিয়ে রাখে আপনি নতুন নতুন বয়ান দিবেন, নতুন নতুন নয়া স্বরূপ আবিষ্কার করবেন, এটা কোনোদিন সম্ভব না, এটা কোনোদিন বাস্তবসম্মত নয়। এজন্য এই বিষয়গুলো নিয়ে আসা দরকার। সর্বশেষ বলবো, জুলাই আন্দোলনে আমরা
জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, কাউকে ক্ষমতায় নিয়ে আসার জন্য নয়, আবার কাউকে ক্ষমতা থেকে সরানোর জন্য নয়, বরং এই রাষ্ট্রের একটা আমূল পরিবর্তনের জন্য। আমরা চাই এই বিপ্লবের মধ্য দিয়ে এবং এই স্যাক্রিফাইসের মধ্য দিয়ে এই রাষ্ট্রের একটা আমূল পরিবর্তন হবে, যেখানে ভবিষ্যতে কেউ কোনোদিন ফ্যাসিস্ট হইতে চাইলেও তাকে সুযোগ দেওয়া হবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুধী মণ্ডলী, সম্মানিত ভাই এবং বোনেরা, এ পর্যায়ে আজকে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সম্মানিত বিশেষ মেহমান, জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক জনাব নাসির উদ্দিন পাটোয়ারি। এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি এই সময়ে এসে আমাদেরকে একটি নতুন দ্বিতীয় স্বাধীনতার মধ্যে আমাদেরকে এই অবস্থায় আমাদেরকে কিছু কথা বলা এবং নতুন একটি বাংলাদেশ গঠনের সুযোগ করে দিয়েছেন। হামদ এবং পরিশেষে প্রার্থনা, দোয়া এবং সালাতুন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের ভিত্তিতে একটি রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। আজকে জামায়াত ইসলামের উদ্যোগে শহীদদের নিয়ে ঐতিহাসিকভাবে যে আর্কাইভ এবং ডকুমেন্টারি থেকে শুরু করে দলিলপত্র প্রস্তুত করা হয়েছে, বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের আমরা মনে করি ভবিষ্যতে আর কোনো সংকট সৃষ্টি হবে না সংখ্যা নিয়ে, তাদের দলিলপত্র নিয়ে। এবং যতদিন মানুষের হাতে এই বইপত্র থাকবে ততদিন মানুষের হৃদয়ে নাড়া দিয়ে যাবে শেখ হাসিনার অত্যাচারগুলো। গত 16 বছরে শেখ হাসিনা মানুষের উপরে যে নিষ্পেষণ চালিয়েছিল, গণ অভ্যুত্থানে বাংলাদেশে যেই ধরনের ভয়াবহ আইয়ামে জাহিলিয়াত নেমে এসেছিল। জামায়াত ইসলামের আরও অনেকগুলো উদ্যোগ রয়েছে। আমরা দেখেছিলাম অতীত তাদের যে ডকুমেন্টারিগুলো রয়েছে, ইতিহাস ঐতিহ্যের যে দলিলাদি রয়েছে, কেয়ারটেকার সরকার থেকে শুরু করে ঐতিহাসিক প্রয়োজনে তাদের যে অনন্য সমাধানগুলো রয়েছে, বাংলাদেশের মানুষ ভবিষ্যতে দীর্ঘদিন ধরে সুফলতা ভোগ করবে। তাদেরকে অশেষ ধন্যবাদ। ভবিষ্যতে বাংলাদেশে যে কোনো বিপ্লব সংগ্রাম রাজপথে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করব। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয় একটি কথা, গত 15 বছরে যখন মানুষকে আয়নাঘরে রাখা হয়েছিল, গুম করা হয়েছিল, খুন করা হয়েছিল, মুসলমানদের উপরে এখানে বড় একটি ম্যানুফ্যাকচারিং কনসেপ্ট উৎপাদন করা হয়েছিল। আস্তে আস্তে সবাইকে জঙ্গি বানানো হয়েছিল। ইসলাম নামে কোনো রাজনীতি চলবে না, ইসলাম নামে কিছু বলা যাবে না। এই সম্মিতিটা বুদ্ধিজীবী মহল থেকে বাংলাদেশে যারা কলকাতার সেকুলার শ্রেণী, এইখানের যোগ সুজে তারা এই ম্যানুফ্যাকচারিং কনসেপ্টটা উৎপাদন করেছিল। এমন একটা পর্যায়ে এসেছিল, বিশ্ববিদ্যালয়ে যখন আমরা হলে ছিলাম এবং বাংলাদেশের আনাচে কোনাচে জামায়াত ইসলামী এবং ছাত্র শিবিরকে যদি কেউ প্রহার করত, রাতের আধারে নির্যাতন করত, কোনো মুসলমানকে ধরে নিয়ে যেত, মসজিদের ইমামকে যখন খুন করা হতো, এটা তারা বৈধ বানিয়ে নিয়েছিল। ইদানিং কয়েকদিন আগে আমরা একটি পত্রিকার মারফতে জানতে পেরেছি, একটা ইন্টারভিউর মাধ্যমে একটি দলের মহাসচিব বললেন বাংলাদেশে দক্ষিণপন্থার উদ্ভব হচ্ছে। এটা কিন্তু একটি খতরনাক কথা। দক্ষিণপন্থার যদি উদ্ভব হয়ে থাকে, বাংলাদেশের মানুষ যদি সিজদার মাধ্যমে খুনি ফেসিনাকে বিদায় করতে পারে, আপনাদের সমস্যা কোথায়? আমরা দেখতে পাচ্ছি একটি দল যখন জঙ্গিবাদের তকমা দিয়ে বাংলাদেশের মানুষকে নির্যাতন চালিয়েছিল, নতুনভাবে আবার কিভাবে দক্ষিণ পন্থা দেখিয়ে, জুজুর ভয় দেখিয়ে আবার মুসলমানদের উপরে নির্যাতন চালাতে পারে, সেই ব্যবস্থা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতের পথরেখা তারা তৈরি করছে। না, আমরা বলতে চাচ্ছি বাংলাদেশে যারা জুলাই গণ অভ্যুত্থানের শহীদ, যারা আহত, তারা ডান বাম বুঝে না। আমরা পৃথিবীতে বাংলাদেশের উত্থান চাই। বাংলাদেশের মানুষ যেমন, বাংলাদেশের কৃষ্টি, কালচার, ভ্যালুজ যেমন থাকবে, সেভাবেই ভবিষ্যতে বাংলাদেশের উত্থান হবে। বাংলাদেশের উত্থান দক্ষিণ এশিয়াতে কেউ রুখে দাঁড়াতে পারবে না। আমাদের সহযোদ্ধা অনেকেই ভারতে যারা রয়েছেন, ওমর খালিদ, শারজিল ইমাম থেকে শুরু করে যারা শাহিনবাগ মুভমেন্ট করেছেন, জেএনইউ মুভমেন্ট করেছেন, ইতিপূর্বেও আমরা তাদের মুক্তি দাবি করেছি। ভবিষ্যতে যে লড়াইটা হবে, সে লড়াইয়ে আমরা মনে করি ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, টেন্ডারবাজের বিরুদ্ধে, এগুলোর মধ্যে যারা সৎ সচেতন ব্যক্তিবর্গ রয়েছেন, তাদের মধ্যে একটি ঐক্য সৃষ্টি হবে এবং রাজপথে তীব্র লড়াই হবে।
যারা সন্ত্রাস চাঁদাবাদ যারা জুলুম করবে জালেম হিসাবে আবির্ভূত হবে, আমরা মুসলিমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ ভবিষ্যতে বাংলাদেশে একটি ইউনিটি বা ঐক্যের জায়গায় প্রতিষ্ঠা হবে। সবাই ঐক্যে খুঁজছেন, ভবিষ্যৎ বাংলাদেশে মুসলিমদের যেভাবে ঐক্য হয়েছিল আবার ঐক্য প্রতিষ্ঠা হবে। দক্ষিণ এশিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন ইমরান খান দুর্নীতির বিরুদ্ধে লড়েছিল, ইমরান খানকে বন্দি করে রেখেছিল, এবং এই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি মিডিয়া পাড়া থেকে কোনো একটা মিছিল নিয়ে আসে নাই, প্রশাসন থেকে একটা মিছিল আসে নাই, রাষ্ট্রযন্ত্র, আমরা এগুলো ভাঙব। আমরা এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, আপনারা সে লড়াইয়ে থাকবেন ইনশাআল্লাহ। বাংলাদেশে যারা দক্ষিণপন্থার জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশে নতুন একটি নাটক জজমিয়া নাটক সৃষ্টি করতে চাচ্ছে, আমরা সেই সংঘাত থেকে তাদেরকে পরিহার করার জন্য এবং বাংলাদেশের জনমানুষের কৃষ্টি ভ্যালুজ কালচারের সম্মান প্রদর্শন করার জন্য আজকের এই প্ল্যাটফর্ম থেকে তাদেরকে অনুরোধ জানাচ্ছি। পরিশেষে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে রাজনৈতিক ব্যক্তিবৃন্দ, শহীদ ফ্যামিলি যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সন্তান হিসাবে এবং বিভিন্ন ন্যাশনাল যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ জামায়াত ইসলামী এখানে এসেছেন এবং বক্তব্য দিয়েছেন, ভবিষ্যতে বাংলাদেশের পরিগঠনে আপনাদের অবদান অনস্বীকার্য থাকবে। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকের আয়োজনে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং শহীদ এবং আহত পরিবারের সদস্যবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে জাতীয় সেমিনারে বেশ বড় একটি কাজ হয়েছে আলহামদুলিল্লাহ, শহীদদের স্মারক আকারে স্মরণ করা। আজকে প্রতিপাদ্য বিষয় নিয়ে বলতে গেলে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, এটাকে আমার কাছে আসলেই বাংলাদেশের 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত সবচাইতে স্পেশাল ইভেন্ট মনে হয়, এই জন্য যে এখানে এটা একমাত্র ইভেন্ট যেখানে শিশু থেকে শুরু করে বৃদ্ধ, প্রাইভেট ইউনিভার্সিটি, কওমি মাদ্রাসা, রাজনৈতিক অরাজনৈতিক সকল ধরনের সকল ক্যাটাগরির সকল বয়সের শিক্ষার্থীরা, সাধারণ নাগরিকেরা অংশগ্রহণ করেছে নিরস্ত্রভাবে সশস্ত্র ভূমিকার বিরুদ্ধে। যে সশস্ত্র দলীয় পেটুয়া বাহিনী ছিল, যে সশস্ত্র বাহিনীর মধ্যে রাষ্ট্রীয় বাহিনী ছিল, তার বিরুদ্ধে ভূমিকা রেখেছে। এবং একই সাথে এখানে এই আন্দোলনকে দমন করবার জন্য সরকার সকল রকমের সকল রকমের উদ্যোগ ছিল। তারা মিডিয়াকে যেমন কন্ট্রোল করেছে, আমাদের প্রত্যেকটা কর্মসূচি দেওয়ার সময় তারা মিডিয়াতে ডিজিএফআই, এনএসআই এর লোকজন দিয়ে বাধা দিত যাতে এটা মিডিয়াতে আসতে না পারে। তারপর লোকজন যাতে আন্দোলন কোঅর্ডিনেট করতে না পারে, পরিচালনা করতে না পারে, প্রধান সারির সমন্বয়কদেরকে গুম করা, অ্যারেস্ট করা, রাজনৈতিক দলগুলো যাতে ভূমিকা রাখতে না পারে, রাজনৈতিক দলগুলোর প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অ্যারেস্ট করা, গুম করা, তারপর ফিল্ড লেভেলে যাতে সমন্বয় করতে না পারে তার জন্য ইন্টারনেট পর্যন্ত বন্ধ করে দেওয়া, নাই কোনো কাজ বাকি রাখে নাই লাস্ট ফ্যাসিবাদী আমলে এই জুলাই গণ অভ্যুত্থানের সময় হয়নি। এরপরও আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। এই সফলতার মাধ্যমে, সফল হওয়ার মধ্য দিয়ে আমাদের সফলতার পরে 5 আগস্টের পর আমাদের উপর 2টা দায়িত্ব বর্তায়। নাম্বার 1 হচ্ছে এই যে জুলাইয়ের যে বিশাল গণ অভ্যুত্থান হলো ছাত্র জনতার, সেই অভ্যুত্থানকে ধারণ করতে, স্মরণ করতে, স্মৃতি রেখে দিতে এবং ডকুমেন্ট রেখে দিতে রাষ্ট্রীয় এবং রাজনৈতিক দলগুলোর উদ্যোগ থাকা, যেটা আমরা হতাশ হয়েছি। যেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের এজেন্ডা ছিল, তাদের রাজনৈতিক দলের শহীদ কতজন, আহত কতজন, এই কম্পিটিশনে ব্যস্ত ছিল, সেই প্রচার সেই সম্প্রচারে ব্যস্ত ছিল। তার ব্যতিক্রম আজকে বাংলাদেশ জামাত ইসলামী করেছে। আপনারা দেখেছেন যে এর আগে বাংলায় 10টি খণ্ড প্রকাশ করেছে, আজকে 12টি খণ্ড বাংলা, ইংলিশ এবং আরবিতে প্রকাশ করেছে একসাথে। সবগুলো খণ্ডে শহীদদের সংরক্ষণ করা, শহীদদের একদম র ডেটা, তাদের সার্টিফিকেট, তাদের এনআইডি, তাদের একাডেমিক কার্ড, অন্যান্য তথ্য, শহীদ হওয়ার তথ্য, ডেথ সার্টিফিকেট, সব কিছু সংরক্ষণ করে ফিল্ড লেভেল থেকে এগুলো নিয়ে এসে প্রকাশ করাটা রাষ্ট্রের দায়িত্ব ছিল। সে জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী নিশ্চয়ই দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। এবং একই সাথে এইটা অন্যান্য রাজনৈতিক দলগুলো থেকে বাংলাদেশ জামাত ইসলামী একটা ব্যতিক্রম রুল প্রয়োগ করেছে। জুলাইয়ের সকল শহীদ এবং আহত পরিবারের পক্ষ থেকে নিশ্চয়ই দোয়া পাবে বাংলাদেশ জামাত ইসলামী এই দৃষ্টিকোণ থেকে, ইতিহাসটাকে স্মরণ করেছে তারা। দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্রের কাঠামো, যেসব কাঠামো ফেসিবাদী কাঠামো ছিল, সেই কাঠামোতে ভাঙতে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব ছিল এটাকে নতুন করে ভূমিকা রাখা। কিন্তু আমরা দেখেছি হতাশ হয়েছে রাজনৈতিক দলগুলো, তারা দিন শেষে আবারও ফেসিবাদ হয়ে ওঠার যে উপকরণ, সেই উপকরণে সাই দিচ্ছে কেউ কেউ। বাংলাদেশ জামাত ইসলামী এর ব্যতিক্রম রুল প্লে করেছে। বেশ কয়েকটি অবস্থানে আমরা দেখেছি তারা ফেসিবাদী কাঠামো ভাঙতে যে ভূমিকা রাখা, সেই ভূমিকা রেখেছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে ধন্যবাদ জানাই সুন্দর উদ্যোগের জন্য। একই সাথে শহীদ এবং আহত পরিবারের কাছে দোয়া চাই আমরা যারা জুলাই সংগঠন এবং রাজনৈতিক সংগঠনগুলোতে যারা ভূমিকা রাখছে তারা যাতে শহীদদের
সত্যিকারের যে স্যাক্রিফাইস সেটাকে আমরা ধারণ করতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।